ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে দেখো দাঁতে করতে যাচ্ছি, এক্সরে করতে যাচ্ছি। তো চলো যাই, ঠিক আছে? এবার হচ্ছে অটো ধরবো, ধরে আর কি যাবো। তো দেখতে পাচ্ছ, ভেবেছিলাম যে অটো বা টোটো, কিন্তু টোটো পেয়ে গেলাম। তো একটা পেলেই হলো, টোটোতে উঠে গেছি এবং সমস্ত দোকানপাট বন্ধ। 8টা বাজে, স্বাভাবিক ব্যাপার। আর দত্ত ক্লিনিক 7টায় খোলে। তো আমি একটু সকালই চলে গেলাম, যার কারণ হচ্ছে যাই হোক এখানে টাকা দিয়ে বসে থাকলাম। তো 2000 কততে বেশ এসেছিলাম খেয়াল নেই, ঠিক আছে? তো যাই হোক করোনার পরে আর কি দত্ত ক্লিনিক্সে আসা হয়নি। অন্য মানে ইউনাইটেড থেকে এর আগে আমি টেস্টিংগুলো করেছিলাম, এর আগে যখন প্রয়োজন পড়েছিল। এটা নার্সিং হোম হয়ে গেছে, বেশ ভালোই। তো আমি এখানে বসে রয়েছি, আমাকে ডাকবে, এক্সরে রুমের পাশেই বসে রয়েছি। তো একটা জেঠিমা ছিল, তাকে আর কি বসতে দিয়েছিলাম, আমি নিচেই বসে। তো রিপোর্ট করানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমাদের এখানে চন্দননগরের সব থেকে নাম করে দত্ত ক্লিনিক। তো হয়ে গেল, এবার আর কি টোটো ধরে বাড়ি যাওয়ার পালা। চলো তাহলে যাই। এই দেখুন, একটু মাছ নিয়ে নিলাম। কেন বলুন তো, বাড়িতে সেরকম কিছু নেই, মানে সবজিপাতি, শরীরটা ভালো নয়। তো এবার আমি ছাড়া তো আর বাজার করার লোক নেই, তার জন্য কিছু করা হচ্ছে না। এবার মাছ নিয়ে গেলে কি মাছের ঝোল ভাতটা করে ঝটাং পটাং করে, আর কোনো খাটনি নেই। আমি এখন ডাল ভাতই খাচ্ছি, ঠিক আছে? ডাল আর ভাত খাচ্ছি। তো মাছ নিয়ে গেলাম, ব্যাস চটাং পটাং করে রান্না করে স্কুলে চলে যেতে হবে আমাকে। সঙ্গে সঙ্গে এই যে দত্ত ক্লিনিক থেকে রিপোর্ট, এক্সরে প্লেট সব দিয়ে দিয়েছে। মুখের ব্যাপার তো, মেশিনটা খুব সুন্দর, আধুনিক। তো চলো টোটো ধরে নিই, তারপরে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো এই দাদাই আমাদের সমস্ত ইলেকট্রিকের কাজ করে। যাই হোক, তো আমার রুমে এসি বসবে বলে দেখতেই পাচ্ছ আর কি পয়েন্টগুলোকে আর কি ঠিকঠাক করা হচ্ছে। তো ঠিকঠাক হয়েও গেল, ঠিক আছে? তো দেখো, এইটা এসির জন্য আগে এইটা লাইন করতে হয়। এসির লোকেরা বলেছে, আমি ভেবেছিলাম যে ওরাই বোধহয় করে টোরে দেয়, আমি জানতাম না, কোনো অভিজ্ঞতা ছিল না। বললো না, আমরা করি না, আপনি লোক দিয়ে করিয়ে নেবেন। তো এটা করা হলো। দেখতেই পাচ্ছ এখানে মেন সুইচের এই জায়গাটা, এটাকে নতুন বসানো হলো। আগের মানে কি বলে, ওটা আলাদা ছিল, এটা নতুন করে আর কি বসানো হলো, বুঝতে পারছো? তো এই দেখো, অনেক দিন বাদে প্রজাপতি বিস্কুট পেলাম, ঠিক আছে? তো চিনিটাও কম, ঠিক আছে? তো প্রজাপতি বিস্কুট পেলাম। আগে কিন্তু একটু চিনিটা বেশি থাকতো, এখন চিনিটা কম। যাই হোক, তো এই প্রজাপতি বিস্কুটটা নিলাম। এই দেখো চানাচুর, তো এই চানাচুরটা নিলাম। আর এইখানটা হচ্ছে নিমকি, এটা কাজু, আর এটা ব্রেড। ব্যাস এগুলোই নিলাম। এখানে 100 কাজু আছে, তো এইগুলোই নিলাম। দেখো এখানে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজছি। সেই দিন কিনে আনলাম না কড়াইটা, দেখো এরকম কালো কালো দাগ হয়ে গেছে। আসলে কি বলতো, অতটা প্রেশার দিয়ে মাছতে পারছি না, তো যার কারণে দাঁতে ব্যথা বলে, যার কারণে এরকম হয়েছে। যাই হোক, ওঠানোর চেষ্টা করবো। আর এটাতে লুচি টুচি বেশি ভাজা হয়, যেহেতু ছোটো কড়াই, যার কারণে এরকম হয়ে গেছে। তো আলুটা ভাজা হোক। দেখো এই চপিং, এই যে এই বোলটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, এটাকে একটু চপ করে নিই, ঠিক আছে? আজকে আমি চিকেন ম্যারিনেট করাটা তোমাদের দেখাচ্ছি। দেখো লবণ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ধনের গুঁড়োটা অল্প দিলাম, যেহেতু জিরার গুঁড়োটা বেশি দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটা অল্প দিই, এটা জাস্ট কালারের জন্য। আর লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দিই, খুব বেশি দেবো না, ঠিক আছে? আর আদা বাটাটা তো আমার থাকেই সবসময়। আর এই যে পেঁয়াজ টিয়াজ এইসব সব চপিং করার যেটা আছে, পুরো বিষয়টা ঢেলে দেবো, ঠিক আছে? ঢেলে সুন্দর করে মেখে নিতে হবে, ঠিক আছে? সুন্দর করে মেখে নেবো। এই দেখো টমেটো আছে, টমেটোগুলোকে চটকে দেবো, ঠিক আছে? এরকম করে চটকে দিলে কি হবে জানো তো, পুরো চিকেনের মধ্যে পুরো জিনিসটা ঢুকে যাবে, ঠিক আছে? তো চিকেনটা সব মাখার পরে এই উপর দিক দিয়ে আমি একটু ফরচুন কাচ্চি ধানি তেল দিয়ে দিয়েছি, মানে মাস্টার অয়েল, বুঝেছো? দিয়ে এইভাবে মেখে রেখে দিয়েছি। তো এটা ম্যারিনেশনে থাক, তারপরে আমি আলুটা ভাজার পরে দেখাচ্ছি কি করবো।
এই দেখো এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে। তো মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আমি সিমে করে দেবো। ঠিক আছে, ম্যারিনেশন চিকেনটা দিয়ে দেবো। এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি মানে ধুয়ে ভাত বানাতে দিয়ে দিয়েছি। তো ভাতটা হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো কষানোর পরে এই রঙটা এসছে। ঠিক আছে, এখনো কিন্তু মাংস হাফ কষানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এই পেঁয়াজ আরও মজে যাবে। আর যখন এই কালারটা এখনো দেখো একটু একটু কীরকম খয়েরি খয়েরি কালার আছে, এটা একদম ডিপ খয়েরি যখন হবে তখন আমরা বুঝবো যে আমার মাংসটা কষানো ডান। ঠিক আছে, এবং ঢেকে ঢেকে করতে হয়। আমার চিকেন অন্তত 1 ঘন্টা লাগে, যার কারণে চিকেনের টেস্টও বেশি হয়। আর আমি সবসময় একটু ঢেকে ঢেকে করার চেষ্টা করি। ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে করলে কষানোটাও ভালো হয়, সব ভালো হয়। তো ঢাকা থাকুক। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিইনি, জল দিইনি। সব কিন্তু এই তেল মশলাতেই কিন্তু কুক হচ্ছে। সিম করে দিলে না, মানে বেশি গ্যাসটাকে জোরে করা যাবে না। সিমে করে ঢেকে 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 করলে প্রচুর তেল মশলা ওঠে। ঠিক আছে, মশলা পুড়েও যায় না। আর মাঝে মাঝে এসে শুধু নাড়াতে হবে। দেখতে পাচ্ছ কত স্লো ফুটছে। আর এটা ঢাকনা দিয়ে দিলে সমস্তটা অল কুক হয়ে যাবে ভালোভাবে। আগে দেখতে চেয়েছিলেন যে আমি ফ্রোজেন কিভাবে রাখি। দেখো এই যে এইটা এয়ার টাইট পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই দেখো ফ্রোজেন রাখলে এরকম বরফ হয়ে যায়। ঠিক আছে, তো এরকমভাবে আমি এখন বের করে নেবো। এই দেখো, এই যে বের করে নিলাম। এই মটরগুলো দিয়ে আমি পিস পোলাও বানাবো। বুঝতে পেরেছো? কড়াইতে সাদা জিরে, দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এইটা কি বলতো, শাহি জিরা। দেখো শাহি জিরা দিয়ে দিলাম। শুকনো তেজপাতা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই মটরগুলোকে এই পর্যায়ে দিয়ে দিলাম। তারপরে আমি ভাত দিয়ে দিলাম হচ্ছে চিনি, দিলাম লবণ, দিলাম হচ্ছে এর মধ্যে এই দেখো এর মধ্যে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ব্যাস নাড়াচাড়া হয়ে যাবে যেই। তারপরে আমি কি করবো বলো তো, নামানোর আগে শুধু ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, লবণ আর চিনিটা তোমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে। ঠিক আছে, এইভাবে করে পিস পোলাও করে দেখবে, পুরো বিয়েবাড়ির স্টাইলে হবে। ঠিক আছে, আর যদি তোমরা চাও, ঠিক আছে, যদি তোমরা চাও, তবে প্রয়োজন হয় না, কারণ শাহি জিরার একটা নিজস্ব গন্ধ আছে। তো যদি তোমরা চাও আরেকটু ফ্লেভার আনবে, তাহলে সেক্ষেত্রে তোমরা আরেকটা কিছু করতে পারো। সেক্ষেত্রে তোমরা ওই জায়ফল জয়িত্রীর গুঁড়োটা নামানোর আগে স্প্রিং করে দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেবে। বুঝেছো? হলো এর মধ্যে দেখো একটু কাজু কিশমিশ আর একটু গরম মশলা এর উপর দিয়ে ভেজে দিয়ে দিলাম। ঠিক আছে, এই ভাতটাকে নামালাম তো, গরম গরম ভাতটাকে নামানোর পরে দিয়ে দিলাম। খেতে টেস্টি হয়ে যাবে। বুঝেছো? দাঁড়া, লুকটা দেখো, শুধু লুক দেখো, লুকস, তাই না? এবং গোবিন্দভোগ চালগুলো দেখো সব একটা বারকারার রয়েছে। দাঁড়া তোমাদের একটা হাতে নিয়ে দেখাই। এই দেখো, ঠিক আছে, তো শর্টে চলে গেছে, তাও তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখো চিকেন কষাটা কতটা সুন্দর হয়েছে, যে পেঁয়াজ শসা আর পিস পোলাও। তো চলো সুন্দর করে লাঞ্চটা করে নিই। কি লোভ লাগছে দর্শক বন্ধুরা? পেলে দুপুরবেলা আমাদের লাঞ্চটা খুবই ভালো ছিল। একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি। এই কোল্ড ড্রিঙ্কটা আনা হয়েছে জগদ্ধাত্রী পুজোর আগে, মোড় থেকে, মানকুণ্ডুর মোড় থেকে আনা হয়েছে। কারণ হচ্ছে ভেবেছিলাম যে জগদ্ধাত্রী পুজোতে ভালো মন্দ খাওয়া হবে, সেই কারণে কোল্ড ড্রিঙ্ক তখন লাগবে। কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় না খুব ঠান্ডা পড়ে গেছিলো, সেই সময় কোল্ড ড্রিঙ্কের খুব একটা বিশেষ একটা প্রয়োজন পড়ছিল না। তো আজকে একটু খেয়েছি, খাওয়ার পরে খাওয়াটা হজম হচ্ছে না মানে কি, একটু রিচ খেলে যা হয় আর কি। এমনিতে কোল্ড ড্রিঙ্ক যতই বলো, মলে অনেকে বলে মলে থাকে, দোকানে থাকে, না, কোল্ড ড্রিঙ্ক না মানে যে কোনো ফুড আইটেম
সবসময় কারেন্ট কেনাটাই ভালো। আর 6 মাস হয়ে গেলে কোল্ড ড্রিঙ্কের টেস্ট একদম বাজে হয়ে যায়। এটা নভেম্বরে কেনা, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এপ্রিল হলে 6 হয়ে যাবে, এই মাসেই শেষ হয়ে যাবে। আশা করি মাসের শেষে আবার গরম পড়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে এন্ড করব। তবে এই কথাটা বলি, এই যে ভিডিওর যে প্রথমের দিকে ক্লিপিংগুলি দেখেছো, সেটা কিন্তু তোমাদের শিব পুজোর আগে ক্লিপিং ছিল। ওটা বোধহয় বুধবারের ক্লিপিং ছিল। তো ওটাকে আমি ভেবেছিলাম অ্যাড করে দেবো শিব পুজোর দিন, তারপর কিন্তু শিব পুজোর ব্লগটা এতটাই বড় হয়ে গেল, আমরা এগুলো অ্যাড করবো না, এটা আলাদা দিনে অ্যাড করবো। তো সেটাই বলে দিলাম। চলো তাহলে টাটা, লাভ ইউ অল।